বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার সমাচার অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের লাইভ পাঠদান পূর্ব শিক্ষা সমাচারের মূল স্টুডিও থেকে সকলকে অভিবাদন জানাচ্ছি। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের একটি পাঠ নিয়ে সকল দর্শনার্থীর সামনে উপস্থিত হচ্ছি। আশা করছি আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। এই মুহূর্তে যেখান থেকে এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করছো সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি কামরুল হাসান আহমেদ। আজকে আমরা নতুন একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। শ্রেণী চতুর্থ বাংলা, 32 পৃষ্ঠায় আছে মহিষী রোকেয়া। এই গল্পটি নিয়ে আমরা আজকে একটু পাঠদান সম্পূর্ণ করার চেষ্টা করব। আশা করছি সকলে আমাদের সঙ্গেই থাকবে। তাহলে আমরা শুরুতেই চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ে আমরা একটু আগে পড়ে নিই। শুদ্ধ এবং প্রমিত উচ্চারণে আমরা পড়ার চেষ্টা করছি। সে অনেক দিন আগের কথা। রংপুরের পায়রাবন্দ গ্রাম। সেই গ্রামে জন্ম হলো এক ফুটফুটে শিশুর। তার নাম রোকেয়া। রোকেয়ার 2 বোন আর 2 ভাই। বাবা জমিদার, কিন্তু সেই জমিদারি তখন পট্টির দিকে। রোকেয়ার সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উঠতে পারে, যখন যেখানে খুশি যেতে পারে। কিন্তু রোকেয়ার তো কোথাও যাবার অনুমতি নেই। ঘরের বাইরে তো দূরের কথা, কারোর সামনে যাওয়াও নিষেধ। এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও নয়। একবার হলো কি, কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলো। রোকেয়ার বয়স তখন 5 বছর। 4 দেয়ালের মধ্যে বন্দি রোকেয়ার তো খুশি হবার কথা, কিন্তু তাকে কখনো চিলেকোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হলো। ছেলে মেয়ে কারোর সামনে আসা যে নিষেধ, মেয়েদের যে এভাবে চলতে হতো, একেই বলে অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। তাহলে আমরা জানলাম অবরোধ মানে কি। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হবার কারণে রোকেয়াকে এভাবে কাটাতে হতো বন্দি জীবন। সেকালে মেয়েদের লেখাপড়াও চলছিল না। আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা। রোকেয়া স্কুলে যাবেন কি করে, লেখাপড়ায় বা শিখবেন কিভাবে? কিন্তু তিনি তো দমাবার পাত্রী নন। বাড়িতে কোরআন পড়া শিখলেন, উর্দুও শিখেছিলেন, কিন্তু বাংলা শেখার জন্য
তার মন ছটফট করতে লাগলো। রোকেয়ার বড় বোন করিমুন্নেসা, জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের। করিমুন্নেসা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন। ভাই বোন দুজনেই রোকেয়াকে খুব স্নেহ করতেন। এই ভাই বোনের কাছেই রোকেয়ার যত আবদার। রোকেয়ার লেখাপড়া করার কি অদম্য আগ্রহ। বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মহিয়সী রোকেয়া সম্পর্কে পড়লাম। তাহলে আমরা কি জানলাম আমরা একটু বলার চেষ্টা করি। আমরা জানলাম যে প্রথমত রংপুরের পায়রাবন্দ গ্রামে মহিয়সী বেগম রোকেয়া জন্মগ্রহণ করে। তার বাবা ছিলেন জমিদার। তারা দুই বোন দুই ভাই। ছোট থেকেই তাকে বাড়ির গণ্ডির বাইরে যাওয়া নিষেধ ছিল, এমনকি মেয়েদের সামনেও তাকে যাওয়া নিষেধ ছিল। এটাই তখনকার সময়ের সামাজিক প্রথা ছিল। তার জ্যেষ্ঠ ভ্রাতা, বড় ভাই সাবের, ইব্রাহিম সাবের এবং বোন করিমুন্নেসার দুইজনের কাছ থেকেই বেগম রোকেয়া তিনি লেখাপড়া শিখছিলেন। বড় বোনের কাছ থেকে তিনি শিখেন বাংলা এবং বাড়িতেই তিনি কোরআন শিখেছিলেন, উর্দু শিখেছিলেন, কিন্তু ছোট থেকেই তার বাংলা শেখার খুব আগ্রহ ছিল। তাই নিজের আগ্রহ থেকেই তিনি ঘরে বসেই বাংলা শিখে ফেলেছিলেন, কোনো প্রতিষ্ঠানে তিনি যাননি। আসলে আজ আমরা আমাদের বিদ্যালয়গুলোতে যাওয়ার পরেও আমরা পড়াশোনা করতে পারি না, আমাদের পড়াশোনা হয় না। কিন্তু একসময় 1880 সালের দিকে, 1900 সালের প্রারম্ভে আমরা তখন দেখেছি মহিয়সী রোকেয়ার মতো অনেকে নারীরাই ঘরে বসেই যেটুকু শিখতে পেরেছিল সেটুকুই শিখেছিল, এবং তারা পরবর্তীতে তাদের এই শিক্ষা দিয়ে অনেক নামি দামি বইও লিখেছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার পাঠে চলে আসি। আমরা পাঠে নতুন নতুন কিছু শব্দ দেখতে পাচ্ছি। আমরা কয়েকটা শব্দ সম্পর্কে একটু আলোচনা করব। আমরা একটু বোর্ডের দিকে দেখি। তাহলে আমরা একটু আমাদের বোর্ডের দিকে দেখি। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি নতুন কিছু শব্দ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জমিদার, বন্দি, অবরোধ, চিলেকোঠা। তাহলে জমিদার মানে কি? জমিদার মানে আমাদের এখানে বলা হতো যারা অনেক জমির মালিক ছিল তাদেরকে জমিদার বলা হতো। অর্থাৎ জমির আমরা শব্দ থেকে অর্থ জানার চেষ্টা করব। পরে আমরা বইয়ের বন্দি মানে কি, তাহলে জমিদার মানে আমরা পেলাম যে জমির মালিককে। তাহলে এখন আমরা যদি চিন্তা করি বন্দি অর্থ কী, বন্দি অর্থ স্বাভাবিকভাবে যেটা বোঝায় যে মুক্ত নয়, যে স্বাধীন নয়, অর্থাৎ যে মুক্ত নয় তাকেই বন্দি বলা হয়।
তারপরে একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো অবরোধ। অবরোধ অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা, অর্থাৎ বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে যে এই বাড়িতে এতগুলো ঘরের মধ্যেই তাকে থাকতে হবে, এই অবস্থাটাকেই অবরোধ বলা হয়। অর্থাৎ বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি চিলেকোঠা। চিলেকোঠা শব্দটাও আমরা নতুন পেয়েছি। চিলেকোঠা শব্দের অর্থটুকু আমরা এবার দেখব। একেবারে ছাদে, অর্থাৎ শেষ সিঁড়ির ছাদের যে ছোট ঘর থাকে তাকেই চিলেকোঠা বলে। ছাদের সঙ্গে ঘর, তাহলে কি জানলাম আমরা? ছাদের সঙ্গে ঘরকে কি বলা হচ্ছে? চিলেকোঠা বলা হচ্ছে। তাহলে আমরা চিলেকোঠা সম্পর্কে জেনেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই ধরনের আরও বেশ কিছু শব্দ আমরা এই পাঠ্যাংশের মধ্যে পাবো। আমরা এই শব্দগুলো এভাবে আমরা আমাদের যে পাঠ্য ছিল তার থেকে আমরা খুঁজে বের করে নেব। এবার আমরা যতটুকু পড়েছি তার মধ্য থেকে আমরা কয়েকটা মুখে মুখে প্রশ্নের উত্তর সম্পর্কে আমরা এবার একটু জানার চেষ্টা করব। আমরা একটু দেখি, এটা আমরা পাবো 36 নম্বর পৃষ্ঠায়। 36 নম্বর পৃষ্ঠাতে আমরা এটা পাবো। 6 নম্বর প্রশ্নের থেকে আমরা দেখব যে আজকে পাঠের মধ্যে আমাদের কোন কোন প্রশ্ন এসেছে। বেগম রোকেয়া কোথায় জন্ম গ্রহণ করে? তারপরে আমরা আরো একটি প্রশ্ন পাবো। বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন? আর একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে পাঠের মধ্যেই ছিল, লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করত?
তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা প্রশ্নগুলো দেখছি। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন? লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করত? হ্যাঁ, আমরা তাহলে প্রশ্নগুলো এতক্ষণে দেখে নিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্নের উত্তরগুলো একটু বলার চেষ্টা করি। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আমরা আগে পড়েছি রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাড়িতে লোক এলে বেগম রোকেয়াকে কোথায় কোথায় লুকিয়ে থাকতে হতো? কখনো ছাদের, কখনো চিলে কোঠায়, কখনো অন্য কোনো ঘরে, কখনো দরজার পেছনে। এভাবে বাড়িতে লুকিয়ে থাকার মতো যে জায়গাগুলো, কখনো সিঁড়ির নিচে, এই সমস্ত জায়গাগুলো বাড়িতে কেউ এলে বেগম রোকেয়াকে লুকিয়ে থাকতে হতো। লেখাপড়া বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন? লেখাপড়া শেখার জন্য বেগম রোকেয়াকে তার বড় ভাই ইব্রাহিম সাবের এবং তার বড় বোন করিমুন্নেসা তাকে সাহায্য করত। আমরা এটা আগেই জেনেছি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে অবশ্যই আজকের পাঠ তোমরা এতক্ষণ আমার সাথে থেকে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পাঠটা লক্ষ্য করেছো এবং পাঠ থেকে নতুন কিছু তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাই এই পরবর্তী অংশ নিয়ে আগামী ক্লাসে আবার যখন আসব, তার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে এই শিক্ষা সমাচার স্টুডিও থেকে আমি বিদায় নিচ্ছি, কামরুল হাসান আহমেদ। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।